জন মতো, অর্থাৎ 100 সংখ্যাটি আমরা অতিক্রম করেছি। সম্ভবত কলকাতার বুকে এই প্রথম। শান্তিপুরের ক্ষেত্রে আমরা মনে হয় অতিক্রম করেছি, ভালো খবর। পাশাপাশি হতাশার খবর আছে, তবে এই হতাশাকে আমরা আমাদের মাথার উপরে চেপে বসে দেখব না। কি হতাশার খবর? ইউরোপে যখন লক্ষ লোক সমাবেশ করছে পথে ঘাটে, অনেক দেশে করোনা বিধিকে চুলোয় তুলে দেওয়া হয়েছে, মাস্ক বিধিকে ওরা ফিরিয়ে নিতে বাধ্য করেছে অনেক জায়গাতে, অনেক দেশে। কিন্তু আমাদের দেশে 1.5 বছর হয়ে গেল, তারপরেও মহানগরের বুকে মাত্র 125 জন। আর এই 125 জন বলেই ওরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে পারছে। মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে বারবার করে অনুরোধ করতে হচ্ছে, মিছিল করা যাবে কি যাবে না, কত জোরে স্লোগান দেওয়া যাবে, তাও ওরা নিয়ন্ত্রণ করছে। কারা করছে? যাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা, যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তারাও কিন্তু আমাদের এখনো নিয়ন্ত্রণ করছে। কেন করছে? কিভাবে করছে? এর উত্তর সোজা। কারণ বিল গেটস যে কাজটা করার কথা, উনি ঠিক সেই কাজটাই করছেন। মাননীয় নরেন্দ্র মোদী যে কাজটা করার কথা, তাবেদারি দালালি, তিনি সেই কাজটাই করছেন। এবং তার দল, গেরুয়া দল, সেই কাজটাই করছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল দাবিদারি করার কথা আন্তর্জাতিক দালাল, আন্তর্জাতিক ব্যাংকিং এর শক্তি, ভ্যাকসিন লবি, তারা তাদের কাজটা ঠিকই করে চলেছে। কিন্তু আমরা, তারা তাদের কাজ তো করছেনই, ঠিক আছে, তারা করবেন। ঢেকির কাজ ধান ভাঙার, ঢেকি ধান ভাঙবে, কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারছি না ঠিকঠাক করে। কারণ আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাক করে করতে পারতাম, আজকে যদি এখানে 1010 লোক জড়ো হতো, 1015-20 লোক জড়ো হতো, তাহলে পুলিশ আমাদেরকে আমাদের সামনে এসে অনুনয় করত, সবিনয়ে বলতো, আচ্ছা আপনাদের কতক্ষণ আপনাদের অনুষ্ঠান আছে, ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। সংখ্যাটা খুব ম্যাটার করে, 100 দিয়ে হয় না। 1000 লক্ষ যত বড় হবে, তত আমাদের কথা ওরা শুনবে, মেইনস্ট্রিম মিডিয়া শুনবে, শাসক দল শুনবে, রাজনৈতিক দল শুনবে। কিন্তু দুঃখের কথা, আমরা আমাদের দেশে এখনো পর্যন্ত, বিশেষ করে আমাদের রাজ্যেও শহর এলাকাগুলোতে লকডাউন এখনো 100 সফল। গ্রামাঞ্চলে কিন্তু লকডাউন এতটা সফল নয়, সংখ্যালঘু ভাই বোনদের এলাকাতেও লকডাউন এতটা সফল নয়। কেন আমাদের লকডাউন এত সফল হচ্ছে? কারণ হয়ে গেছি তথাকথিত শিক্ষা আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। আমাদের খবর পরস্পরের বিপদে গিয়ে পড়ি না। করোনা এসে আরো পরিষ্কার করে দিয়েছে আমাদের ভেতরের কুম্ভার কতটা ক্ষতি করেছে, সেই কঙ্কাল আমাদের সামনে দিয়েছে। আর তাই আমরা এখন অসহায় হয়ে এদিক ওদিক হাতড়াচ্ছি। বলবো আরো রেখা আমি দিতে পারছি, বিষয়টা যে আন্তর্জাতিক করোনা প্যান্ডেমিক, করোনা বই অর্থনীতি সেট আপ করা, দেশ বেঁচে দেওয়া, বেসরকারীকরণ। আমরা জানি সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে রান্নার গ্যাস, ভারত পেট্রোলিয়াম সমস্ত কিছুকে সরকারি হাতে তুলে দেওয়া হবে পাকাপোক্তভাবে। বেসরকারীকরণ চলছে, 1000 লক্ষ কর্মচারী ছাঁটাই হবে সামনে অবশ্যম্ভাবী। এই কাজগুলো করোনাকে আমাদের সামনে ঢুকিয়ে, আমাদের সামনে দেখিয়ে, ভয় দেখিয়ে, শিখন করে মানুষকে ভেতরে ঢুকিয়ে হয়েছে, ঘরের ভেতরে। এটা বলতে বলতে মাঝে মাঝে উচ্চারিত হয়ে যায়। একটা মানুষ যখন ঘরের মধ্যে একা থাকে, মুখে মাস্ক দিয়ে
নিরাপদ থাকবেন ঘরের মধ্যে থাকলে। একা মানুষ কখনো নিরাপদ হয় না। দেখবেন শিকারে দেখবেন সিংহকে জিজ্ঞাসা করবেন, বাঘকে জিজ্ঞাসা করবেন, শিকারকে জিজ্ঞাসা করবেন। অরণ্যের মধ্যে যখন বুনো মহিষ বা হরিণের দল থেকে, এমনকি হাতির দল থেকেও যখন একটি আহত হাতি, দুর্বল হরিণ পিছিয়ে পড়ে থাকে, তখনই তার উপরে সিংহরা ঝাঁপিয়ে পড়ে। দলবদ্ধ হলে তার উপরে সিংহরা ঝাঁপাতে পারে না। দেখবেন ন্যাশনাল জিওগ্রাফির ভিডিওগুলো দেখবেন, পিছিয়ে পড়া লেঞ্চে চলা একা হরিণ শাবকের উপরে, হরিণের উপরে সিংহ লাফিয়ে পড়ছে। যুথবদ্ধতা চাই, একতা চাই। আর একতাকেই ওরা সবচেয়ে বেশি ভয় করে বলে ওরা সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটাকে আমাদের পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর প্লেগ, গুটি বসন্তের মতো ভাইরাস রোগ আসা সত্ত্বেও কখনো ব্যবহার করতে হয়নি। অথচ এখন ওরা কত অনায়াসে বলছে সামাজিক দূরত্ব বজায় রাখুন। মানে কি? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? সোশ্যাল ডিস্টেন্সিং? ডু ইউ মিন ফিজিক্যাল ডিস্টেন্সিং? হোয়াট দ্য হেল? আমরা মেনে নিচ্ছি মানুষ সামাজিক প্রাণী। সেই কবে অ্যারিস্টটলের সময় থেকে সক্রেটিস, আমাদের সেই বসুধৈব কুটুম্বকম বেদ উপনিষদের সময় থেকে আমরা জানি, আমরা উপলব্ধি করেছি মানুষ একা বাঁচতে পারে না। ম্যান ক্যানট লিভ অ্যালোন। মানুষ সমাজবদ্ধ প্রাণী। ম্যান ইজ এ গ্রিগারিয়াস অ্যানিমাল। আর সেই মানুষকে আপনারা ঘরের মধ্যে ঢুকিয়ে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, দিয়ে বলছেন একা হয়ে যাও, মানুষের সঙ্গে মিশো না, মানুষের কাছ থেকে দূরে সরে যাও, তার সঙ্গে কথা বললে তোমার করোনা হবে। আর আমাদের তথাকথিত শিক্ষিত শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী, তারা অনেকেই না জেনে, আবার অনেকে চিকিৎসক শ্রেণী, দালাল শ্রেণী, তারা দুটো পয়সার জন্য ভ্যাকসিন লবির পয়সা তাদের পকেটে, তাদের ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকছে বলে তারা শিরোধার্য করে বলছে, হ্যাঁ মাস্ক পরে ঘরে বসে যান, বাইরে বেরোবেন না, তাহলে আপনার করোনা হবে। আর এই সুযোগে ইন্স্যুরেন্স পলিসি আসছে, এই সুযোগে আবার এমন ভয় দেখানো হচ্ছে। সাম্প্রতিক খবরে দেখছি যে করোনা রোগী যে কোনো কারণে করোনা হয়ে মরে যেতে পারেন, অতএব তারপরে যদি আপনার স্ত্রী সন্তান ধারণ করতে চায়, গর্ভবতী হতে চায়, আপনি মরে গেলে তো আপনার শুক্রাণু হরিবোল হয়ে যাবে। অতএব আপনার মহান পবিত্র খাঁটি বিশুদ্ধ শুক্রাণু সংরক্ষণ করি আমরা। আসুন আমাদের কাছে আপনার শুক্রাণু রেখে যান, কারণ যে কোনো মুহূর্তে আপনার করোনা হতে পারে। আর করোনা হয়ে যদি সেরেও গিয়ে থাকে তাতেও আপনার মুক্তি নেই। কারণ কি? লং কোভিড হতে পারে। লং কোভিড সেটা আবার কি? মানে কোভিড একবার সেরে গেলেও নাকি 5 বছর বাদে 10 বছর বাদে কোভিড হতে পারে। তো কি সমস্যা? তখন তো আপনি বাবা হতে পারবেন না। অতএব আপনার শুক্রাণু আমরা সংরক্ষণ করব। কত খরচ পড়বে? বেশি না, এই ধরুন 25,000, 30,000, 40,000। তারপরে তো প্রতি মাসে আবার রেকারিং কস্ট আছে, কারণ আপনার স্ত্রীর কখন লাগবে সেটা তো আমরা জানি না, তাই তো? এছাড়া যদি আবার কারো লাগে সেক্ষেত্রেও আমরা হয়তো দেখবো, তো সেটা বলা হচ্ছে না আমার মনে হয়। আর যাই হোক, এই যে একটা হাস্যকর পরিস্থিতি, অর্থাৎ একজন মানুষের করোনা হলো 40 বছর বয়সে, সে ভালো হয়ে গেল, সেরে গেল। এবার 90 বছর বয়সে তার মৃত্যু হলো, তখন আমি বলতেই পারি 50 বছর বাদে তার মৃত্যু হলো লং কোভিডে। অর্থাৎ 90 বছরেও তার মৃত্যু হতো না, তিনি 120 বছর বাঁচতেন, কিন্তু লং কোভিডের ফলাফলে তিনি মারা গেছেন। আর এই যে ভ্যাকসিন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আমি হয়তো করতে চাই না বক্তব্য, আমি চাই ছোট ছোট ছেলেপেলে, ইয়ং ছেলেপেলে তারাও বলুক, তাদের বলাটাও ভীষণ জরুরি। কারণ তাদের এলাকাতেও তো তারা এরকম করে সভা করুক, তাদের তো বলতে হবে। শুধু এইটুকু বলবো, ইসরায়েল এক সময় খুব শোকেস করছিল যে সবচেয়ে বেশি ভ্যাকসিনেটেড সভ্য দেশের মধ্যে। সেই ইসরায়েলে এখন করোনা হু হু করে বাড়ছে। শুধু তাই নয়, ব্রিটেন হু হু করে বাড়ছে। এবং যারা করেছে তাদের মধ্যে 70 থেকে 80% মানুষই যারা হসপিটালে ভর্তি হচ্ছে তারা ডাবল ভ্যাকসিনেটেড। এরকম করে সেইচিলস, মালদ্বীপ থেকে শুরু করে সর্বত্র দেখা যাচ্ছে করোনা ভ্যাকসিন নেওয়া মানুষগুলো করোনায় আক্রান্ত হচ্ছে।
ভ্যাকসিনের ফল এটা পরিষ্কার পার্শ্ব প্রতিক্রিয়া, অথচ মিডিয়া বলবে না 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 ভ্যাকসিন নিয়েও তো করোনা হতে পারে। তাহলে কি বুস্টার ডোজ? আচ্ছা, কতগুলো বুস্টার লাগতে পারে? না, আমরা আপাতত তৃতীয় বুস্টারের কথা ভেবেছি। ফাইজার ইতিমধ্যেই আবেদন করেছে। আচ্ছা, তৃতীয়তে কি ভালো হতে পারে? মানে তারপরে আর করোনা হবে না এমন কিছু হতে পারে? না, মানে আসলে তৃতীয়তেও হবে কিনা বলা যাচ্ছে না, তবে আমরা তো চেষ্টা করে যাব, তাই না? আচ্ছা, এবার যেসব লোকগুলো এমনি তাদের কোনো লক্ষণ নেই, ঘরে বসেই সেরে যাচ্ছে, তাদের কি ভ্যাকসিন লাগবে বলুন? এই যে আমাদের এত হাজার শয়ে মানুষ ভ্যাকসিন জীবনে নেব না, তা আমাদের কি করোনার ভয় নেই? না, এসবের কোনো উত্তর নেই। এসব প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ আমি প্রথম দিকের লেখাতেই বারবার করে বলেছি ভ্যাকসিনটা কিন্তু আসলে এক্সকিউজ, অজুহাত। ভ্যাকসিনটা কিন্তু টার্গেট নয়। টার্গেট হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ ক্যাশলেস সোসাইটি, কমপ্লিট প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ, টোটাল এটাই আসল লক্ষ্য। এবং মানুষকে ছোট ছোট ব্যবসা বাণিজ্যকে শেষ করে দেওয়া, তাদেরকে সরকারি দল সাহায্যের উপরে বাঁচতে বাধ্য করা, যাতে করে তারা মুক্ত কণ্ঠে প্রতিবাদ করতে না পারে। অর্থাৎ সবাইকে কর্পোরেটের আন্ডারে, কর্পোরেটের ছত্র ছায়ায়, সুইগি হোক, জোম্যাটো হোক, আদানি হোক, আম্বানি হোক, তাদের চাকরে পরিণত করা, এটাই আসল লক্ষ্য। আর তাই ভ্যাকসিনকে কাজে লাগানো হচ্ছে কিভাবে? একদিকে ব্যবসা তো হচ্ছেই, দারুণ ব্যবসা হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। অনেকে ভাবছেন ফ্রি ভ্যাকসিন, মোটেই না। আমাদের মোদী সরকার সিরাম ইনস্টিটিউটকে কত হাজার কোটি টাকা দিয়েছে দেখে নিন। পৃথিবীর বিভিন্ন জায়গাতে ওরা সরকারের মাধ্যমে টাকা নিচ্ছে। আপনি যদি টাকা দিয়ে ভ্যাকসিন নেন, কাজ করে পোষাবে না। ওদের হাজার হাজার কোটি টাকা চাই। তাই স্বাস্থ্য খাতের খরচ থেকে, বরাদ্দ থেকে ভ্যাকসিন কোম্পানিগুলোকে ভ্যাকসিন টাকা দেওয়া হচ্ছে। আর আপনারা ভাবছেন ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ওটা আমাদেরই করের টাকা, আমাদেরই ঘামের টাকা, আমাদেরই কষ্টার্জিত পয়সা। আর তাই এতে কি লাভ হচ্ছে? একদিকে মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে, একদিকে মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে, ভ্যাকসিনের ব্যবসা হচ্ছে, কর্পোরেট লাভবান হচ্ছে, নার্সিং হোমে লক্ষ লক্ষ টাকায় বিল হচ্ছে। অপরদিকে কি হচ্ছে? সময় নেওয়া যাচ্ছে। টাইম কিসের সময়? নতুন ওয়ার্ল্ড অর্ডার আনতে গেলে একটু সময় দিতে হবে, রাতারাতি তো হবে না। আর তাই বারবার করে আমি আমার বইতেও অনেক আগে বলেছি, প্রমাণ অনেকেই পড়াশোনা করেছেন জানেন, 2025-এর 31শে মার্চ পর্যন্ত এই কর্মসূচি এবং এই আরটিপিসিআর এর পেটেন্ট 2015 সালে চার্লস রথচাইল্ড নিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ এই ভ্যাকসিনের নাম করে এটাকে প্রলং করা হবে, মানুষকে বলা হবে চিন্তা নেই, আমরা আসছি, আরেকটা বুস্টার ডোজ আনছি, এরপরে সব ঠিক হয়ে যাবে। তারপরে যখন হবে না, তখন বলবে না আসলে আমাদের ওই ব্যবসাতে একটু গন্ডগোল ছিল, কিন্তু এবার আমরা শিখে নিয়েছি, আমাদের নতুন রিসার্চ, নতুন স্টাডি আমাদের বলছে এবার দারুণ কাজ করবে। আপনারা নিশ্চিন্ত হন, তার জন্য মিডিয়া আছে, মিডিয়া বারবার করে বলবে 4 নম্বর বুস্টার দুর্দান্ত কাজ করবে। আর এই 4 নম্বর বুস্টার আস্তে আস্তে দেখবেন 2025-এর 31শে মার্চ হয়ে গেছে, ততদিনে দেখবেন যা যা কার্য করার, যা কার্যসিদ্ধি করার সব ওরা করে ফেলবে। তখন আপনি ওই আশায় করে বসে থাকতে বুস্টার ডোজ করতে করতে দেখবেন আপনার বাড়ির মাথার উপরে চাঁদটা হয়ে গেছে। কেউ আত্মহত্যা করতে বাধ্য হবেন, অনেকে আত্মহত্যা করছেন। আর যারা শিক্ষিত মধ্যবিত্ত মানুষ ঘুরে পড়ান, তারা ইতিমধ্যে টের পেয়ে গেছেন, তাদের দিয়ে স্কুল না হলেও স্কুল চলে, তাদের না হলেও মাধ্যমিক পরীক্ষা হয় এবং সবাই পাশ করে। তার যে শিক্ষকদের দিয়ে এত ফেল করতো, তাদের রেখে কি হবে? শিক্ষক ছাড়াই তো 100% পাশ করছে। উচ্চ মাধ্যমিকেও তাই। আমি বারবার আগে বলেছিলাম, নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্যতম দুটো এজেন্ডা হচ্ছে কি? ফার্মিং উইদাউট ফার্মার্স, রোবোটিক্সের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কৃষি জমি কিনে, ঠিক আছে, এখন পৃথিবীর সবচেয়ে বেশি জমি মালিক জানেন, কিনে রোবোটিক্সের মাধ্যমে চাষ করা, আর চাষিদেরকে সামান্য দালাল দিয়ে মাছের টাকা অর্থাৎ চাকর করা, একই উদ্দেশ্য। আর একটা কি? এডুকেশন উইদাউট টিচার্স, যেটা এবার সফল হয়ে গেল। এডুকেশন উইদাউট টিচার্স, স্কুল আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু কি নেই?
শিক্ষা নেই, চাল আলু আছে। অর্থাৎ পরীক্ষাও হয়ে গেল, পাশও করলো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক, তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ শিক্ষক মহাশয় কুল, আপনাদের এই বার্তায় দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনারা ভাবছেন ঠিক আছে ঘরে বসে মাইনে পাচ্ছি, অনেকেই সচেতন অবশ্যই ইদানিং কালে হচ্ছেন, কিন্তু পথে নামতে সাহস পাচ্ছেন না। তাদের বলি, আপনাদের এই বার্তা দিয়ে দেওয়া হলো যে আপনাদের ছাড়াও মাধ্যমিক পরীক্ষা হয়, আপনাদের ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় এবং ছেলে মেয়ে পাশও করে যায়। আর তাই আগামীতে যদি আপনাদের ছেঁটে ফেলা যায় এবং নতুন নিয়োগ না করা হয়, তাতেও কিচ্ছু যায় আসে না। কারণ আমার কাছে খবর আছে, আগামীতে এই 9, 10, 11, 12 পর্যন্ত সমস্ত শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ ওপেন স্কুল হয়ে যাবে, যেমন ওপেন ইউনিভার্সিটি। এই যেমন ধরুন আছে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, ইগনু, সেখানে কি রেগুলার ক্লাস হয়? রেগুলার টিচার আছে? নেই। অনলাইনে ক্লাস হতো বা মাঝে মাঝে স্টাডি মেটেরিয়াল দেওয়া হতো, মাসে একদিন বা 2 মাস অন্তর একদিন ছাত্ররা গিয়ে স্টাডি মেটেরিয়াল নিয়ে আসতো ইগনু থেকে। আমি জানি, আমার অনেক ছাত্রছাত্রী আছে। স্কুলগুলো সেরকম হয়ে যাবে, কারণ পেটের জ্বালায় এই ছাত্রছাত্রীরা কেউ স্কুলে রেগুলার ক্লাস করবে না। তাদের মধ্যে ইতিমধ্যে উপার্জনের ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে লোক খেতে পাচ্ছে না। তারা কি করবে? তারা ওপেন স্কুলে পড়বে। আর ওপেন স্কুলগুলো কিরকম হবে? অনলাইন হবে। এবং তারা রেগুলার স্কুলে আসবেই না, আসতে চাইলেও তাদের সময় নেই। তারা আসবে কি করে? অর্থাৎ ওপেন স্কুলের জন্য প্রস্তুত থাকুন গ্রামে গঞ্জে শহরে সর্বত্র। আর তাই আপনাদের আস্তে আস্তে বসিয়ে দেওয়া হবে। বলে দিচ্ছি 2021 তো 2022-এর শেষ থেকেই শিক্ষকদেরকে বসানো শুরু হবে বিভিন্ন গ্রাউন্ডে। বয়স, অসুস্থতা তো অনেকে ভ্যাকসিন ইতিমধ্যেই নিয়েছেন, অনেকেই স্বেচ্ছায় লাফাতে লাফাতে স্বেচ্ছাবসর নিয়ে নেবেন। ভ্যাকসিনের ফলাফল যখন আসতে শুরু করবে সেটা সরকার এর মধ্যেই জানে। আপনাদের বসানো শুরু হবে। আর যারা এখনো স্কুল সার্ভিসের আশায় বসে আছেন তাদের বলি, এরপরে সমস্ত চাকরি কন্ট্রাকচুয়াল হয়ে যাবে। কোন স্থায়ী নিয়োগ সরকারি দপ্তরে হবে না। কিছু শিক্ষক নিলেও সেটা অনলাইনের দক্ষতা এবং কর্পোরেট লেভেলের কর্পোরেট আউটসোর্সিং এর মাধ্যমে নেওয়া হবে। মিলিয়ে নেবেন। শিক্ষা ব্যবস্থায় নতুন নিয়োগ দেখবেন, যেমন করে টাটাকে পাসপোর্টের আউটসোর্সিং এর কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে রেলের ক্ষেত্রে দেবেন টিকিট কাউন্টার আলাদা করে 1 টাকা বেশি করে টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছে। তেমন স্কুলের নিয়োগের ক্ষেত্রেও দেখবেন কোন কর্পোরেট সেক্টরকে বডি করা হবে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা লোক নেবে। কোথায় আছেন? তাই আবার বলি, এই বক্তব্য আমি এখানে এসেছি, আমি বারবার বলেছি, যাই যে সংগঠনই আমাকে ডাকুক আমি সেখানে ছুটে যাব। এই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিন, কারণ আমাদের এখানে তো বাইরের মানুষ নেই, আমরাই আছি, উপায় নেই। ছড়িয়ে দিন যাতে করে ঘরে বসে থাকা মানুষগুলো যারা স্টে হোম স্টে সেফে এখনো বিশ্বাস রাখছেন, তারাও পথে নামুন, অন্তত পক্ষে আমাদের সঙ্গে আসুন, যাতে করে আমরা পরবর্তীকালে পুলিশের চোখে চোখ রেখে বলতে পারি যে না, আমরা এখান থেকে যাব না, আপনারা যা করার করে নিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, লড়াইয়ে থাকুন। আবার দেখা হবে, পথেই দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ দেবাশিস দা, আপনার এরকম সবকিছু বক্তৃতা ছিল। আমরা এখানে